হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই রোমান রেন্সের বিষয় বলবো, আর রেসেলমেনিয়ার জন্য রোমান রেন্সের শিডিউল আমরা জানতে পেরেছি। তো এখন আমরা বলতে পারি রেসেলমেনিয়া 42 এর আগে রোমান রেন্স কোথায় কোথায় যাবে। আর এই অ্যানাউন্সটা কিন্তু ডাব্লিউডাব্লিউ নিজেই করেছে। আর আপনারা বলতে পারেন রোমান রেন্স অ্যাকচুয়ালি মার্চ থেকে এপ্রিল পর্যন্ত একদম ফুল টাইম আমাদের সময় দিবে। আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন রোমান রেন্সের এই গ্রাফিক এবং শিডিউলটা। রোমান রেন্সকে মার্চের 2 তারিখে যে রটা হবে সেখানে অ্যানাউন্স করা হয়েছে। তারপর মার্চের 16 তারিখেও তাকে অ্যানাউন্স করা হয়েছে। তারপর মার্চের 23 তারিখে তাকে অ্যানাউন্স করা হয়েছে। তারপর মার্চের 30 তারিখ এবং এপ্রিলের 13 তারিখেও তাকে অ্যানাউন্স করা হয়েছে। তো আমরা বলতে পারি এলিমিনেশন চেম্বারের পর যে কটা র হবে রেসেলমেনিয়া পর্যন্ত, সেখানে রোমান রেন্স 5 বার অ্যাপিয়ার হবে। আর র হবে হচ্ছে 7টা রোড টু রেসেলমেনিয়াতে। এইখানে রোমান রেন্স 5 বার আসবে। এলিমিনেশন চেম্বারের পরে যে মানডে নাইট রটা হবে সেখানে রোমান রেন্স আসবে। তারপরে একটা এপিসোড সে মিস করবে, তারপরের এপিসোডে আসবে। তারপরের এপিসোড সে মিস করবে, তারপরেরটাই আসবে। এবং তার পরের সপ্তাহে যে এপিসোডটা হবে 30 তারিখে সেখানে সে আসবে। এবং তারপরে 13 তারিখে সে আসবে, এপ্রিলের 13 তারিখে। আর তারপরেই কিন্তু রেসেলমেনিয়া হবে। তো আমরা বলতে পারি মেইন বিল্ড রোমান রেন্স এবং পাঙ্কের এই কয়টা রতেই হবে। এবং রিপোর্ট আপনাদের আগেও বলেছিলাম এই মাসে রোমান রেন্স অ্যাপিয়ার হবে না। এটা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং জিনিস। তো আপনারা কি মনে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা রোমান রেন্স এবং সিএম পাঙ্কের বিষয়ে কথা বলবো। আর ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে তারা রোমান রেন্স এবং সিএম পাঙ্কের ম্যাচটাকে গ্রেটেস্ট রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট অথবা গ্রেটেস্ট রেসেলমেনিয়া ম্যাচের মতো ট্রিট করবে। আর ডাব্লিউডাব্লিউ নিজেরাই এটা মার্কেটিং করতেছে। তারা বলতেছে সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্স ম্যাচ কুড বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেইন ইভেন্ট ইন রেসেলমেনিয়া হিস্ট্রি। ডাব্লিউডাব্লিউ এভাবে বলতেছে না যে এটা গ্রেটেস্ট মেইন ইভেন্ট, বলা হচ্ছে হোয়াট কুড বি দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। তারা বোঝাতে চাচ্ছে এই ম্যাচটা গ্রেটেস্ট ম্যাচের ক্যাটাগরিতে যেতে পারে। আর ডাব্লিউডাব্লিউ যেহেতু এই ম্যাচটাকে গ্রেটেস্ট রেসেলমেনিয়া মেইন ইভেন্টের লিস্টে দিতে চাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এই ম্যাচটা কত ভালো হবে। এটা তাদের উপরই ডিপেন্ড করতেছে। আর সিএম পাঙ্ক মানডে নাইট রতে রোমান রেন্সের বিষয়ে একটা কথা বলেছে প্রমোতে। সিএম পাঙ্ক বলে রোমান রেন্স আমাকে এর জন্য হেট করে না যে আমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সে এর জন্য হেট করে সে আমাকে আটকাতে পারতেছে না। এবং বলে আমি রেসেলমেনিয়াতে টাইটেল রিটেন করব রোমান রেন্সের এগেনস্টে। আর রোমান রেন্স আমি টাইটেলটা রিটেন করে সব সময় টাইটেল ডিফেন্ড করব। আর আমরা বুঝতে পারতেছি রোমান রেন্স এবং সিএম পাঙ্কের ম্যাচ ডেফিনেটলি রেসেলমেনিয়া নাইট 2 এর মেইন ইভেন্ট করবে। এরপর সিএম পাঙ্ক এবং ফিন বেলার বিষয়ে কথা বলবো। আর ডাব্লিউডাব্লিউ এদের ম্যাচটা কনফার্ম করেছে। সিএম পাঙ্ককে তার হোম টাউনে চ্যালেঞ্জ করবে ওয়ার্ল্ড টাইটেলের জন্য ফিন বেলার। ফিন বেলারের হোম টাউনে কিন্তু সিএম পাঙ্ক তাকে হারিয়েছিল। আর এখন কি সিএম পাঙ্কের হোম টাউনে ফিন বেলার তাকে হারাবে? আর এরকম কথাই সিএম পাঙ্কের সামনে ফিন বেলার বলেছে। ফিন বেলার তাকে চ্যালেঞ্জ করেছে আর ফাইটিং চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক এটা অ্যাকসেপ্ট করেছে। আর যখন সে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেছিল, অ্যাডম পিয়ার্স তাকে মানা করতেছিল। আমি বলবো এই কাজটা না করলেই ভালো, কারণ সুপারস্টারের থেকে বেশি আমরা অ্যাডম পিয়ার্সকে দেখতে পারি। আর আপনাদের বলে দেই রোমান রেন্সকে যেহেতু এলিমিনেশন চেম্বারের পরে অ্যাডভার্টাইজ করা হয়েছে, সিএম পাঙ্ক ফিন বেলার সাথে তার বিজনেসটা শেষ করে তারপরে রোমান রেন্সের সাথে তার ফিউডটা কন্টিনিউ করবে। এবং আপনাদের ফিন বেলার বিষয়ে একটা আপডেট দেই। ফিন বেলারকে আপনারা রেসেলমেনিয়াতে ডমিনিক মিস্টেরিওর এগেইনস্টে দেখতে পারবেন। আর সেটা অবশ্যই তার টাইটেলের জন্য, আইসি টাইটেলের জন্য। ইভেন মানডে নাইট রতে এটা টিজ করা হয়েছে। আমি চাই রেসেলমেনিয়াতে অন্তত ফিন বেলারকে টাইটেল দেওয়া হোক এবং এই বছরটা যেন তার জন্য ভালো হয়। আপনারা কি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ব্রন বেকারের বিষয়ে কথা বলবো। আর আমরা জানি ব্রন বেকার টিভি থেকে গায়েব হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট মানডে নাইট রতেও অ্যানাউন্স করা হয়েছে। কালকে আমি বিস্তারিত সব বলেছি। তার ইনজুরি হয়েছিল, তার হার্নিয়ার জন্য তাকে সার্জারিও করাতে হয়েছে। আর কত সময়ের জন্য সে বাইরে থাকবে সেটা আমরা জানিনি, তো আজকে জানতে পেরেছি। তো রেসলিং অবজারভার নিউজে আপডেট বলা হচ্ছে যে ব্রন বেকার এক্সপেক্টেড আছে 12 উইক অথবা 6 মাস পর সে আসতে পারবে। তো এই ডেটটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা দেখতে পারতেছি সে রেসেলমেনিয়া মিস করবে। 3 মাস থেকে 6 মাসের মধ্যে যদি সে বাইরেই থাকে তাহলে সে রেসেলমেনিয়া মিস করবে, এটা সবাই জানে। আমরা এখন আছি ফেব্রুয়ারিতে, তারপর মার্চ, তারপর এপ্রিল, এবং এপ্রিলের পর যে মে, সেখানে হয়তো সে রিটার্ন করতে পারে। আর এইসব কথা কিন্তু ডেভ মেডিসর বলেছে। এটা আমি কেন বললাম, কারণ আমরা জানি মাঝে মধ্যে ডেভ মেডিসর একটু ভুল নিউজ দেয়, মাঝে মধ্যে অনেক ঠিক বলে। যেমন ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করার আগে সে রিপোর্ট দিয়েছিল ব্রন বেকারের হার্নিয়া হয়েছে, সেটা ঠিক ছিল,
কিন্তু এতদিনের মধ্যে সে আসবে এটা আমরা আসলে ধরতে পারবো না, কারণ আমরা যেই কবার দেখেছি টাইম লাইনের রিপোর্ট সেগুলো ভুল হয়েছে। দেখি তার ইনজুরি নিয়ে কি আপডেট আসে, সেটার বিষয়ে আমরা কথা বলতে পারবো সে কবে রিটার্ন করবে। বাট এখন যে আপডেটটা আসছে সেটা আপনাদের জানালাম। এরপর আমরা বিয়াঙ্কা ব্লেয়ারের বিষয়ে কথা বলবো, এবং অনেকেই কিন্তু তাকে নিয়ে কিউরিয়াস যে সে কবে রিটার্ন করবে। আমরা জানি রোড টু রেসলম্যানিয়া চালু হয়ে গিয়েছে, সে এখনো আসেনি, আমরা রয়্যাল রাম্বলে তাকে দেখিনি। তো বিয়াঙ্কা ব্লেয়ারের সাথে আসলে কি হচ্ছে, সে কবে রিটার্ন করবে? তো বডি স্ল্যামের আপডেট এসেছে, বলা হচ্ছে কোনো এক্সাক্ট ডেট নেই বিয়াঙ্কা ব্লেয়ার কবে রিটার্ন করবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এর মধ্যে যারা আছে তারা এটা এক্সপেক্ট করে যে কোনোভাবে বা কোনো রোলে বিয়াঙ্কা ব্লেয়ার পার্টিসিপেট করতে পারবে কিনা, কিভাবে কোন রোলে কি করবে সেটা তো এখনো জানতে পারিনি, কিন্তু বলা হচ্ছে রেসলম্যানিয়া 42 সে পার্টিসিপেট করবে। আমার মনে হয় সে ম্যাচে থাকবে, না হয় কো হোস্ট হিসাবে থাকবে, আবার এমন হতে পারে সে কাউকে সেভ করতে আসতে পারে। এবং আপনাদের বলে দিই, আমরা জানি লিভ মর্গান স্টেফেনি বেকারকে চুজ করবে, তো জেড কার্গিলকে ফেস করবে ওই উইমেন্স সুপারস্টার যে কিনা এলিমিনেশন চেম্বার জিতবে। এমনও হতে পারে উইমেন্স এলিমিনেশন চেম্বারে বিয়াঙ্কা ব্লেয়ারও আসতে পারে। এটা কেন বললাম, কারণ লাস্ট ইয়ার জেড কার্গিল রিটার্ন হয়েছিল এলিমিনেশন চেম্বারে, তো এই বছরে বিয়াঙ্কা ব্লেয়ারও রিটার্ন করতে পারে। আর সে যদি আসে একটা স্পট নেয় এবং স্পট নিয়ে যদি সেই ম্যাচটাই জিতে যায়, তাহলে সে জেড কার্গিলকে ফেস করতে পারবে। তো এলিমিনেশন চেম্বার আস্তে আস্তে দেখি আরো আপডেট আসে কিনা, তখন আপনাদের আরো জানাবো। এরপর আমরা কথা বলবো এজি লি এবং বেকি লিঞ্চের বিষয়। আপনারা জানেন মানডে নাইট রতে তাদের প্রোমো হয়েছে, এবং প্রোমো দেখে আমরা বুঝতে পেরেছি অলরেডি ডাব্লিউডাব্লিউ তাদের ম্যাচটা সেট করে ফেলেছে। আর আপনারা এই ম্যাচটা রেসলম্যানিয়ার জন্য ভাববেন না, এটা এলিমিনেশন চেম্বারের জন্য সেট করা হয়েছে, এবং বেকি লিঞ্চ এলিমিনেশন চেম্বারে তার উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নটা ডিফেন্ড করবে এজি লির এগেনস্টে। এটা হচ্ছে এজি লির হোম টাউন, মানে সিএম পাঙ্কের হোম টাউন, মানে এজি লির হোম টাউন। তো সেখানে দেখবেন একটা সমস্যা হবে, আর এদের ম্যাচ একবারই হবে না, এটা রেসলম্যানিয়াতে গিয়ে শেষ হবে। আগের বার আমরা শুনেছিলাম তাদের ম্যাচটা পিচ করা হয়েছিল সোজা রেসলম্যানিয়ার জন্য, বাট ডাব্লিউডাব্লিউ কি করলো, এলিমিনেশন চেম্বারে তাদের ম্যাচটা রাখলো। যদি এলিমিনেশন চেম্বারে কোনো প্রবলেম হয়, রিম্যাচ হিসাবে আপনারা রেসলম্যানিয়াতে তাদের ম্যাচটা দেখতে পারবেন। আমি চাই শিকাগোতে এজি লি চ্যাম্পিয়ন হয়ে যাক, আর সে যদি তার হোম ক্রাউডদের সামনে একবার চ্যাম্পিয়ন হয়ে যায় সেটা তার জন্য ভালো। পরবর্তীতে গিয়ে সে বেকির এগেনস্টে রেসলম্যানিয়াতে টাইটেল ডিফেন্ড করবে। এটা আমি আমার মতামত বললাম, এমনটা হলে ভালো হবে। এছাড়াও আপনারা আইডিয়া করতে পারেন বেকি লিঞ্চ তার চিপ ট্যাকটিক্স ইউজ করবে, কোনো না কোনো ভাবে জিতবে, তারপর এজি লি আরো রাগ হয়ে রেসলম্যানিয়ার জন্য ম্যাচ যাবে। তো সেভাবেই তাদের রেসলম্যানিয়া 42 এ ম্যাচটা কনফার্ম হবে। এরপর আমরা রয়েস কিসের বিষয়ে কথা বলবো, মানে পাওয়ার হাউস হবসের বিষয়। আমরা দেখেছি সে রয়্যাল রাম্বলে এসেছে এবং সে রয়্যাল রাম্বলে ডেবিউ করেছে, আর সে আসার পর কই, সে কি উধাও হয়ে গিয়েছে? আমরা কোনো মেনশন দেখতেছি না, কোনো কিছুই দেখতেছি না। আর এগুলোর পিছনে ম্যাটার কি সেটা আপনাদের বলে দেই। আর এটা অনেক অদ্ভুত একটা আপডেট। বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এর ভিতরে যারা আছে তারা কনফিউশনের মধ্যে আছে। কেন? কারণ তারা হয়তো মিস্টেক করেছে রয়েস কিসকে সাইন করিয়ে। আপনারা হয়তো প্রশ্ন করতেছেন এটা কেন, আর আমিও বা এটা কেন বলতেছি। অ্যাকচুয়ালি এই আপডেটটা ডেভ মেডিসরের থেকে এসেছে। সে বলতেছে রয়েস কিসের যে এজ সেটা 41 থেকে 42 বছর, আর এই ডেটটা ডাব্লিউডাব্লিউ তে সে কালকে রিভিল করেছে, এবং তার এজ বলা হয়েছিল 35 থেকে 36। আর ডাব্লিউডাব্লিউ মনে হয় এর জন্যই তাকে সাইন করেছিল। তারা মনে করেছিল রয়েস কিস 35 বছরের, কিন্তু পরে গিয়ে তারা জানতে পারলো তার বয়স হচ্ছে 42। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু তাকে ফিউচার ট্যালেন্ট হিসাবে দেখতেছিল, আর এত বয়স হলে কিন্তু ডাব্লিউডাব্লিউ ইনভেস্ট করে না। তো ডাব্লিউডাব্লিউ এখন কি করবে এই সিচুয়েশন নিয়ে তারা ফিগার আউট করতেছে। যখন আরো আপডেট আসবে তখন অবশ্যই জানাবো। এই আপডেটটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, দেখি সামনে গিয়ে কি হয়। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।